হেফাজত ইসলাম এবং তার সাথে আওয়ামী লীগের যেই দ্বন্দ্ব, এটা আমার সবসময় মনে হয়েছে যে এটা আসলে আমাদের মৌলিক দ্বন্দ্বগুলিরে আড়াল করার একটা ছদ্ম দ্বন্দ্ব বারবার আমাদের সামনে আসছে, নানান ধরনের ইস্যু আসছে। কিন্তু এইখানে গণতন্ত্র প্রশ্নে, মানুষের জীবনের মৌলিক সংকটের প্রশ্নে এবং আমাদের জাতীয় স্বার্থের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নে হেফাজতে আমরা আসলে কখনো ওই দ্বন্দ্বটা তৈরি করতে দেখি নাই। এটাকে আমরা সবসময় যেটারে আমরা বলতেছি যে মানুষের মৌলিক সংকট আড়াল করে, যে কালচারাল ওয়ার, একটা ছদ্ম দ্বন্দ্ব, একটা ফেক দ্বন্দ্ব। প্রসঙ্গত আমি বলি, ধরেন ভারত প্রসঙ্গে আমাদের কতগুলি গুরুতর অমীমাংসিত ইস্যু আছে এবং এটা আমাদের রাজনৈতিক মর্যাদা পুনরুদ্ধারের প্রশ্ন। কিন্তু আমরা দেখতেছি যে এক ধরনের ফেক ভারত বিদ্বেষী জায়গা ক্রিয়েট করা হইতেছে এবং কিছু ফেক, এটি ওই সময় শেখ হাসিনা সরকারের ইন্ধনে না, আমি বলতেছি যে এটা কালচারাল ওয়ার। ফলে হেফাজতের সাথে আওয়ামী লীগের যেই দ্বন্দ্বের পর্বগুলি, বিভিন্ন সময় দৃশ্যমান অংশগুলির মধ্যে আমরা বারবার দেখছি এক ধরনের আপোষ, আবার আমরা দেখছি যে হেফাজতের উপর দমন পীড়ন, এই দুইটাই আমরা দেখছি। কিন্তু এইখানে যেটা হয়েছে যে যখনই কোনো দাবি বা যখনই দুইটা রাজনৈতিক পক্ষের মধ্যে, একটা সরকার এবং আরেকটা বিরোধী পক্ষ, এই ধরনের কোনো প্রমিনেন্ট দ্বন্দ্ব আমাদের সামনে আসে, সেই দ্বন্দ্বের মধ্যে যদি মানুষের মৌলিক সংকটের বিষয় না থাকে, যদি গণতন্ত্রের প্রশ্ন না থাকে, ভোটাধিকারের প্রশ্ন না থাকে, দ্রব্যমূল্য না থাকে, শ্রমিকের মজুরির ইস্যু না থাকে, এবং প্রসঙ্গত আমি বলি হেফাজত ইসলামকে এখন পর্যন্ত আমি কোনো দিন বাংলাদেশের এই যে শ্রমিকের নানান সংকট, আমরা দেখছি যে গার্মেন্টস শ্রমিক এর মধ্যেও 3 মাস ধরে বকেয়া বেতন পাচ্ছে না, আমাদের নানান পক্ষ সেগুলি সমাধানের চেষ্টা করতেছে। আবার আমরা জানি যে এই দেশে গার্মেন্টস মালিকদের এক ধরনের মনোপলি আছে, তারা রাষ্ট্রের ওপর এবং এক ধরনের একটা কর্তৃত্ব চালায়, যেহেতু রেমিটেন্সের একটা বড় প্রশ্ন তাদের অস্তিত্বের সাথে জড়িয়ে থাকে। কিন্তু এই জায়গাগুলিতে মানে হেফাজতের মতো রাজনৈতিক গোষ্ঠী কোনোদিনই দেখি নাই যে মানুষের কোনো মৌলিক সংকট, যে কারণে রেলের জমির আতাত হয়েছে, যেই কারণে তাদের উপর নরম গরম, যেটা যে এই খবরটার মধ্যে আমি দেখতেছিলাম যে তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরে হাত কড়া লাগায় ভাস্কর্য ভাঙার অপরাধে, এবং তাও নিশ্চিত না যে সেই ভাস্কর্য কে ভাঙছে। ফলে এই যে আওয়ামী লীগ এবং হেফাজতের যে দ্বন্দ্ব, এইটা আমরা যদি এটার সহজভাবে এটার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি যে আসল বিরোধিতা, আমি দেখব যে এটা একটা ছদ্ম বিরোধিতা ছিল, নানান ধরনের সুযোগ সুবিধা ক্লেম করার ব্যাপার ছিল। হেফাজতের অনেক নেতাকর্মী জেল খাটছেন, দমন পীড়নের শিকার হয়েছেন, কিন্তু তারা যে দমন পীড়নের শিকার হইলেও, সাধারণ মাদ্রাসার ছাত্ররা যে জেল খাটলো, কিন্তু তাদের নেতারা এই সেন্টিমেন্টটারে আসলে কিভাবে ব্যবহার করলো বিভিন্ন সময়। 2013 পরবর্তী আওয়ামী লীগের সময়ে হেফাজতের যে ভূমিকা, এবং সর্বশেষ জুলাইয়ের 24 তারিখ হেফাজতের ইসলামের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন এবং সেখানে তারা বলছেন যে তারা পরিস্থিতি স্থিতিশীল করা এবং পরিস্থিতির কন্ট্রোল মেকানিজম ঠিক করার জন্য সরকারের সাথে কাজ করবে। তখন কিন্তু যুদ্ধে নেমে গেছে এই দেশের মানুষ। ফলে আমি হেফাজত সহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতি যারা করেন, আমি তাদের কাছে একটা আহ্বান জানাই আজকে, যে দয়া করে আপনারা এই যে ছদ্ম ইস্যু এবং মানুষের মধ্যে বিভাজনের যে ইস্যু এবং এই যে কালচারাল ওয়ার, এবং আপনাদের পেছনে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় এই বিভাজনের পন্থী আরও নানান রকম গোষ্ঠী কাজ করতেছে। আমাদের ভারত বিরোধিতা দরকার, আমাদের পানি প্রশ্নে, আমাদের বর্ডার প্রশ্নে, আমাদের এই পতাকা নিয়ে অহেতুক বিতর্ক করার দরকার নেই, আমাদের কোনো ফেক ইস্যু ক্রিয়েট করার দরকার নেই। আমাদের রিয়েল সমস্যা যেগুলি আমাদের সমাধান করতে হবে, যেগুলি আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক মর্যাদার প্রশ্ন, সেটার জন্য আমাদের কিন্তু অনেক প্রজ্ঞা এবং সৃষ্টিশীলতার পরিচয় দিতে হবে। আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে, আমাদের পলিসি লাগবে। আমরা চাইলাম আর একটা আন্তর্জাতিক আইন ব্যবহার করে আমরা অভিন্ন নদীর পানি পেয়ে যাব, ব্যাপারটা তো এত সহজ হবে না। তার জন্য আমার যেই সৃষ্টিশীল, আমার যেই দৃঢ়তা, রাজনৈতিক দৃঢ়তা দরকার, এই ধরনের ফেক ইস্যু, ফেক ভারত বিরোধী ইস্যু সামনে এসে সেগুলির নষ্ট করে। হেফাজত সহ সব ইসলামিক গোষ্ঠীরে জানাই, আগামী দিনে অহেতুক যেই কালচারাল ওয়ারের ইস্যু, যেগুলি মানুষের মধ্যে বিভাজন ঘটায়, সেটার দিকে কম ফোকাস দিয়ে আপনারা মানুষের মৌলিক সংকট যেগুলি, সেগুলিকে একটু গুরুত্ব যেন তারা দেয়।